অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী এগিয়ে আসছে নির্বাচনের সময়, বাড়ছে রাজনৈতিক বাহাস, বাড়ছে সহিংসতাও। তবে সবকিছু মিলিয়ে জনমনে একটাই প্রশ্ন, নির্বাচন হবে তো সঠিক সময়? এ নিয়ে আলাপ করতে চাই নিউজ অ্যান্ড নয়েজে। নিউজ অ্যান্ড নয়েজের অতিথি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মুজাহিদ আতিক। ডক্টর আতিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ অ্যান্ড নয়েজে। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। যেটি বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী। জুলাই সনদ নিয়ে এখনও কিভাবে বাস্তবায়ন হবে, রাজনৈতিক দলগুলো কোনো রকম ঐক্যে পৌঁছায় নাই। প্রায় এক সপ্তাহ আগে আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, তিনি রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের একটা সময় বেঁধে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে স্বীয় উদ্যোগে আলোচনা করে সরকারকে জানাতে হবে। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে তারপরে কোনো আলোচনা দেখিনি, অন্তত পর্দার এপারে আমরা প্রকাশ্যে দেখিনি। সেই বাস্তবতায় দাঁড়িয়ে জুলাই সনদের বাস্তবায়ন কোথায় দাঁড়িয়ে আছে আপনার মনে হয়? যে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এতগুলো রক্তের বিনিময়ে যে বাংলাদেশটাকে পুনর্গঠনের সময় পেলাম আর কি আমরা। তো সেটাকে রাজনৈতিক দলরা তাদের ইরেসপন্সিবল আমরা আচরণের কারণে মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হয়, বিএনপি বলেন, জামাত বলেন, যারা দীর্ঘদিনের রাজনীতি করছে তাদের যে আচরণ, দায়িত্বশীল আচরণ হচ্ছে না। যার কারণে একটা আনসার্টিনিটির মতো অবস্থা চলে গেছে। জুলাই সনদের মতো একটা বাংলাদেশকে 2.0 বা নতুন একটা বাংলাদেশে পদার্পণ করার সুযোগ ছিল যেটাকে নিয়ে। এবং এক্ষেত্রে আমরা বারবারই দেখেছি যে এনসিপি কিন্তু এবার উদ্যোগ নিয়েছিল, 9 দল সহকারে আমরা একটা চেষ্টা করেছিলাম যে আপনারা বসেন, দায়িত্বশীল আচরণ করেন। জুলাই সনদ আপনারা সাইন করেছেন, আমরা তো বরং সাইন করিনি, যেন জিনিসটা আইনি ভিত্তি আসার হয় সেজন্য আর কি। তো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় জুলাই সনদটা নিয়ে এখন যে পরিমাণ অবস্থা নিচ্ছে বিএনপি এবং জামাত, আমরা কিন্তু তাদের এই চরিত্রগুলো স্পষ্টভাবে ফুটে দেখতে পাচ্ছি যে কীরকম তাদের আচরণ। আসলে তারা ক্ষমতাকেই মেইন কেন্দ্র দেখে, ক্ষমতার ব্যালান্সিং, রাষ্ট্র পুনর্গঠন, এই রাষ্ট্রের মানুষ আইনের শাসন পাক, একটা ব্যালান্সিং হোক, সব জায়গায় যেন ইমব্যালেন্স না, অটোক্রেটিক মানসিকতা, ফেসিস্ট মানসিকতা যেন না আসে। যে আমরা কনস্টিটিউশনাল কাঠামো থেকে শুরু করে রাষ্ট্রের সব জায়গাগুলো, গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেটা জুলাই সনদে আসার কথা ছিল এবং সাইন হলে, বাস্তবায়ন হলে সম্ভব হবে, সেটা দেখা গেছে এখন রিস্কের মুখে পড়ে গেছে। বাট আমরা স্টিল বিশ্বাস করি যে এখানে আমাদের সরকারের অবস্থানটা আসলে আরও স্ট্রং হওয়া দরকার ছিল। যদিও সরকার একটু ট্রিকি গেম খেলেছে, যে পলিটিক্যাল নেতাদের উপরে চাপিয়ে দিয়েছে যে আপনারা পারলেন না, আমরা এখন যেটা দেবো সেটা মানতে হবে। এটা দুইটা দিক আছে, হয় এটাতে রিয়াকশন দেখাবে পলিটিক্যাল পার্টিরা, অথবা মেনে নিতে পারে। এখন মেনে নেওয়া এবং রিয়াকশনারি ডিপেন্ডস আপন তারা কোন দিকে যাচ্ছে। যদি দেখা গেছে সরকারের যেটা আপনার ঘোষণা দিল সেটা কোনো একটা পক্ষের পক্ষে গেল, তখন সেটা যে সেই পক্ষ বললো যে হ্যাঁ আমরা মেনে নিলাম, অপর পক্ষ নাও মানতে পারে। সেটা দেখতে হবে আমাদের এই 2-4 দিনের মধ্যে, সরকারের ঘোষিত সময় ডেটের পরে আর কি। কিন্তু এনসিপি তো সই করলো না জুলাই সনদে, আপনারা এখনো সই করেননি। আইনি ভিত্তি ছাড়া আপনারা সই করবেন না বলছেন, অথচ এনসিপিকে বলা হয় এই জুলাই আগস্ট অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি কিংবা মূল নিয়ামক, যাই বলি না কেন। সেই জায়গায় এনসিপির এই যে অনুপস্থিতি জুলাই সনদে, এটাও কি এই সনদটাকে এক ধরনের প্রশ্নের মুখে ফেললো না? প্রশ্নের মুখে তো ওই দিনে ফেলেছে, কারণটা হচ্ছে আপনি একটা জিনিসের আইনি ভিত্তি নাই, বাস্তবায়নের এক্সিকিউশন সিস্টেম এখন সমস্যার কোথায় রাখছে। এক্সিকিউশন কিভাবে হবে, রাইট? বাস্তবায়ন আদেশ কে দিবে? চুপ্পু সাহেব দিবেন না ইউনূস সাহেব দিবেন? এবং এটা পরবর্তী সংসদ বাধ্য থাকবে কি না, নাকি আপনি এটা একটা জাস্ট একটা ছেড়ে দিলেন যা ইচ্ছা করলো, এই জায়গাটা এসেছে। কারণ আমরা তো এই রাষ্ট্রকে রিয়েলি পুনর্গঠন চাই, এই তরুণরা, রাইট? আমরা তো যেনতেনভাবে পাওয়ারে যাওয়ার নিয়তে কাজ করি না, হোক সেটা বিএনপি হোক জামাতের মতো আমাদের আচরণ হবে না। তো সে জায়গা থেকে আমাদের তরুণরা মনে করি যে প্রাজ্ঞ ডিসিশন নিয়েছি আমরা, যে আমরা দেখেছি যে এই বাংলাদেশ পরিবর্তনের জন্য এই 53 বছর ধরে কেন পরিবর্তন হয় নাই, কারণ এই ধরনের রাজনৈতিক দলরা তাদের পাওয়ারের উপর, তারা পাওয়ারটাকে মেন বেসিস করেছে, রাষ্ট্রটাকে কখনো দেখেনি, জনগণকে কখনো চাওয়াটা দেখেনি। তো আমরা সাইন করে নিই এই জন্য যে এটা যদি আইনি ভিত্তি আসে তাহলে আমরা সাইন করবো। এখনও তো আমাদের সুযোগ আছে, আমরা বলেছি অধ্যাদেশ জারি হবে, আমরা সাইন করবো। জুলাই সনদ নিয়ে যদি সুরাহা না হয় তাহলে তো নির্বাচনের আলোচনাতেই আসলে যাওয়া যাচ্ছে না। সেই জুলাই সনদ নিয়েই যদি এত কনফিউশনে থাকে তাহলে নির্বাচন কি হবে ঠিক সময়ে? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসলে। জুলাই সনদ না মানে এনসিপির অবস্থান কি এই জায়গায়? না, আমরা তো ডেফিনেটলি জুলাই সনদের ব্যাপারে নাহিদ ইসলাম বারবার বলেছে 0 পয়েন্টস, কোনো ছাড় হবে না, 0 টলারেন্স যদি বলেন এই জায়গাতে। আমরা ডিক্লারেশন যেটা করেছে, একটা আইওয়াশ করেছিল, আমরা এরকম আইওয়াশের একটা জাস্ট একটা ডকুমেন্ট দেখতে চাই না।
এটা একটা লিগ্যাল ডকুমেন্ট, এই রক্তের প্রতি ডকুমেন্টের প্রতিটা রক্ত মানে লেখার সাথে এই রক্ত জড়িত রয়েছে, এই শহীদদের অঙ্গীকারের সাথে জড়িত রয়েছে। সুতরাং এটাকে এমনি এমনি ফেলনা জিনিস বানালে হবে না। তো সেটা যতক্ষণ আদায় হবে না, ডেফিনেটলি তো অবশ্যই নির্বাচন এটার জন্য অনেক সময় কী হতে পারে চিন্তিত, আমিও নিজেও চিন্তিত। আসলে এটা যদি এরকম চলমান থাকে, ডেডলক অবস্থায় থাকে, এদিকে আবার আওয়ামী লীগের অস্থিতিশীল কার্যক্রম চলমান রয়েছে, তো সেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে। তো এই জায়গাটাতে আমি যেটা বলেছিলাম একটু আগে, যে দায়িত্বশীল আচরণ করেনি আমাদের বড় রাজনৈতিক দলগুলো, তারা বরং দলীয় আচরণ করেছে একটা ইস্যু ক্ষেত্রে। এবং কেউ তো বলতেছে দরকারই নাই, জুলাই সনদ দরকারই নেই, শুধু ভোট হলেই হচ্ছে আমাদের, মানে ভোট হলেই ক্ষমতা যাচ্ছে, তার পাওয়ার এক্সারসাইজ করতে পারবে, এইটাই তার দরকার, মোদ্দা কথা। কিন্তু বাংলাদেশের এখন যে রাজনৈতিক বাস্তবতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনমনের যে আতঙ্ক শঙ্কা, অন্তর্বর্তীকালীন সরকারের যে অনেকে বলেন নড়বড়ে অবস্থা, এই জায়গা থেকে বের হওয়ার জন্য কি নির্বাচনের কোনো বিকল্প আছে? নির্বাচনের যেমন বিকল্প নাই, ঠিক তেমন আইনি ভিত্তি না নিয়ে কোনো বিকল্প নেই। কারণটা রাষ্ট্রটা আবার ফেসিজমের দিকে যাবেন, নাকি আপনার অ্যাটলিস্ট একটা স্পেস রাখবেন যে এটা দিয়ে আমরা রাষ্ট্রটাকে একটু ব্যালেন্সের মধ্যে রাখবো, এটা আপনার সিদ্ধান্ত। আপনি বলতেছেন না, মানে দুইটাই দুই দিকেই খারাপ। উপরে বলেন একটা কথা আছে না যে নিচে কুমির উপরে মানে শাখের করাত। শাকের করাত, আপনি যেদিকে যাবেন সেদিকে, বাট এটা স্টিল আমরা সেভ করতে পারি। কারণ এত যে খারাপ অবস্থা, যেভাবে ফ্রেমিং করা হয় যে রাষ্ট্র খুব ডেঞ্জারাস লাইনে আছে, এটাও কিন্তু একটা অন্যরকম বয়ান না। খুবই খারাপ অবস্থা, অর্থনীতি খারাপ অবস্থা, রাষ্ট্র চালাইতে পারতেছে না, তাহলে চললো কেমনি 14 মাস? বিগিনিংয়ের চেয়ে অনেক বেটার অপশনে চলে আসছে, অনেক কিছু সরানো হয়েছে, অনেক কিছু। বাট ওই লেভেলের, মানে যেটা আমরা প্রত্যাশিত লেভেলের গভর্নমেন্ট তারা দিতে পারেনি, গভর্নেন্স দিতে পারেনি প্রত্যাশিত লেভেলে। অভ্যুত্থানের পরবর্তী মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা চমৎকার গভর্নেন্স, সবাইকে নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা মিনিমাম মিট করবে, সেটা করতে ফেল করেছে। সেটা না আমরা আলোচনার যে কী জন্য ফেল করছে, অনেকগুলো ইস্যু আছে। কিন্তু শুরুতে তো আমরা দেখলাম মানে রাজনৈতিক দলগুলো তো নিজেদের মধ্যে কথা বললো, একসাথে মিলেই সরকারটা রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়েই তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। কিন্তু ক্রমেই সেই ঐক্যে কিংবা সেই একাত্মতায় ফাটলটা ধরলো কেন? দেখবেন যে কোনো জিনিসের একটা যখন মানে পাওয়ার ভাগ বটোয়ার ইস্যুতে আসে, যে কোনো জিনিসে আপনি আপনার বন্ধুর সাথেও যদি আপনি দেখেন যে আপনার ভাগে কম পান, তখন কিন্তু আপনি চেতে যাবেন আমারটা কই গেল। মানুষ তখন একটা সময় থাকে যে রাষ্ট্র চিন্তানি থাকে, যখন কিছু ছিল না সবাই মিলে না আমাকে এখন সেভ করতে হবে, সেভ হওয়ার পর তার ভিতরে গেছে যা আমার এখন জিনিস দরকার, এইটা লাগবে এইটা লাগবে, এই যে ইন্টারেস্টটা তাদের উপর চাপায় বসে। তাহলে এই ইন্টারেস্টটা ভালো যদি এটা রাষ্ট্রের ইন্টারেস্ট হইতো বা একটা জাতির পুনর্গঠনের ইন্টারেস্ট, নো, এটা পার্টি ইন্টারেস্ট, আমার ব্যক্তি ইন্টারেস্ট, ইভেন অনেক সময় এমন একক ব্যক্তির ইন্টারেস্টও চলে যায় এবং কালেকটিভ ইন্টারেস্টও যায় না। এটা হচ্ছে বিগ প্রবলেম। তো ইন্টারেস্ট, পলিটিক্স বেসিক্যালি ইন্টারেস্ট বেসড। কিন্তু ধরেন আপনারা তো বলছেন আপনাদের একাধিক নেতা, যদি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলি, আরও অনেকে বলছেন যে আপনারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নির্বাচনে জেতার প্রত্যাশা রাখেন। যদি সেই আত্মবিশ্বাস আপনাদের থাকে, তাহলে বিএনপি কি করলো, জামাত কি করলো, সেদিকে আপনারা নজর দিচ্ছেন কেন? আপনারা নির্বাচনে গিয়ে দায়িত্ব নিলে, ক্ষমতা নিলে তো আপনারা নিজেদের মতো সংস্কারটা করতে পারবেন। না, এটা একটা জিনিস আপনি বলেন, আপনারা বারবার যেটা বলছেন এই জিনিসটা তো আপনারা নিজেও জানেন যে মৌলিক সংস্কার কখনো সংসদে গিয়ে হয় না। এই ট্রাপিংটা বুঝতেছে না অনেকে। আমার কথা যেটা মনে, আমি হয়তো অনেকে জানে অনেকে জানেন যে মৌলিক ফান্ডামেন্টাল কোনো কনস্টিটিউশন চেঞ্জ করতে গেলে সেটা গণভোট লাগে বা একটা আপনি অ্যাটলিস্ট মিনিমাম গণপরিষদ লাগে। তো সেই জিনিসটা যদি আপনি যদি যে প্রত্যাশিত গভর্নমেন্টগুলোর কথা বলতেছেন, যারা আপকামিং বলতেছে, বিভিন্ন ধরনের বলছে, আপনি সেখানে গিয়ে অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। তাহলে অ্যামেন্ডমেন্ট করলে তো ভাই ওই মুজিব অ্যামেন্ডমেন্ট, মুজিব ভার্সন 1, মুজিব ভার্সন 2, 16 হয়েছে, মুজিব ভার্সন 17 হবে। তো এই 17 মুজিব ভার্সন দিয়ে আপনি তো সেম ফেসিজমে চলে গেলে, তাহলে আপনি যে আপনার বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা নির্ভর করে একটা কনস্টিটিউশন বানাবেন, সেটা তারা ফেল করলেন। যদিও আপনি প্রজেক্টে কিন্তু আমাদের প্রজেক্টে হাই প্রজেক্ট হয়ে গেছে, স্টুডেন্টের প্রজেক্ট। দেখেন অন্য অন্য পার্টিগুলো কিন্তু মানুষের কাছে চাচ্ছি কি যে ভোটের এজেন্ডা নিয়ে খুব ফ্লুইড ইস্যু, আমরা তোমার এটা করে দেবো সেটা করে দেবো। কিন্তু যে লোকটা ভাতের সমস্যা হচ্ছে, আপনি বারবার আমাকে ত্রাণ দিচ্ছে, যেমন বলো আমার 20 গ্রাম ভাষা, আপনি আমাকে ত্রাণ দিয়ে আমার লোকদের ভুলে রাখতেছেন। কিন্তু আমি যে সিস্টেমটা চেঞ্জ করে দেবো, ত্রাণ খাওয়া লাগবে না, সে এমনিতে অটোমেটিকলি সে আপনার মতো বড় লোক হয়ে যাবে, ত্রাণ দেওয়ার মতো অবস্থায় চলে যাবে। কিন্তু আপনি সেই সিস্টেমটা চেঞ্জ করার জন্য কিন্তু মূলত তরুণরা বলতেছে। তো সিস্টেম চেঞ্জ করতে গেলে তো আপনার কনস্টিটিউশন, যেটা শাসনতন্ত্র, যেটা দিয়ে আপনার সিস্টেম চেঞ্জ হয়, আপনার পাওয়ারটাকে ওই জায়গায় রেখে দিচ্ছে, আপনি হাতটা নিয়ে এসে আপনাকে আসবেন না আমার এখানে, ওইটাকে ব্যালেন্সিং করার জন্য যে চেঞ্জ, সেটাই তো কনস্টিটিউশনাল চেঞ্জ, সেটাই তো জুলাই সনদ আপনাকে দিচ্ছে। যে আপনার এই 53 বছর ধরে আপনি এইগুলোকে আপনার অড রেখে গেছেন, ক্ষত রেখে গেছেন, সেই ক্ষতগুলো পূরণ করার জন্য আপনাকে একটা সনদ বানাইতে হচ্ছে এবং একটা এগ্রিমেন্ট করতেছে জনগণ ভার্সেস আপনারা। এই পার্টিগুলো এগ্রিমেন্ট করে এখন এটা পার্টিগুলো ছাড়তেছে কার কাছে? জনগণের কাছে। আপনি তো জনগণের কাছে তার লেজিটিমেসি করতেও দিচ্ছেন না, এমন একটা অবস্থা। পার্টিগুলো এমন লেভেলে নিয়ে গেছে, কোনটা প্রশ্ন করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা রাখা যাবে, কোনটা রাখা যাবে না, সেটাও ঠিক করে দিচ্ছে। কিন্তু ধরেন আপনি এই গণভোট তো হ্যাঁ না ভোট, 48টা প্রশ্নের উত্তর আমার যদি
20টা পয়েন্টে আমার হ্যাঁ হয়, আর যদি 28টা পয়েন্টে আমার না হয়, একজন জনগণ হিসেবে আমি কিসে ভোট দিব, হ্যাঁ তা নাতে? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে 28টা, আমার তো মনে হয় এটা আপনি যদি মেজরিটির কথাই বলেন, আপনার তো মেজরিটি নিয়ে মানুষ পাস করে, হুম হুম হুম। হ্যাঁ। তাই মেজরিটিয়ান যদি বলে এখানে 33টা দলের মধ্যে আপনি মেজরিটি একমত করছে, আপনি কিন্তু একটা বা দুইটা পার্টি কি করছে, 7টা মেজর বিষয়ে তারা ভেটো দিছে, নোট অফ ডিসেন্ট। তাহলে আপনি একটা পার্টির কারণে তো আপনি তো 33টা পার্টিকেও গুনতেছেন না, আপনি অন্য না না, আমি বললাম যখন আপনি এটা গণভোট, আমি বলি এখানে তো নোট অফ ডিসেন্ট কয়টা সব মিল সেটা বলেন, আমার কথা আছে। আপনি বলছেন আমি তো জানি 80টার মধ্যে 48টা হয়েছে, মানে 11 পাতার মধ্যে কয়টা মেজর বিষয়, 7টা বিষয় নোট অফ ডিসেন্ট আছে। জামাত কিছু দিয়ে দিছে, বিএনপি কিছু দিয়ে দিছে, বা অন্যরা কিছু, এই কয়টা নোট অফ ডিসেন্ট, আপনি খুব বেশি না তো। এইগুলো জনগণের কাছে আপনি প্রচার করলে তো আপনি পেয়ে যাচ্ছেন যে জিনিসটা আসলে রিফর্ম করা দরকার আছে কিনা। এবং আমরা সবাই জানি রিফর্ম করা দরকার আছে, কিন্তু আমরা করতেছি না, কারণ আমাদের নিজের দলের স্বার্থের বিরোধে যাচ্ছে, বা আমার যে পাওয়ার এক্সারসাইজের যে স্টাইল সেটার সাথে এটা যায় না আর কি। এইটাই মুদ্রা ইস্যু এটা না, ওইটাই হচ্ছে মুদ্রা যে আমার পাওয়ার হ্যান্ডেলে সমস্যা হবে। মানে এনসিপি সেই পাওয়ারটা কিভাবে হ্যান্ডেল করবে তাহলে? এনসিপিও তো সরকারে যেতে চায় নিশ্চয়ই। না, সরকারে যদি চায়, আমরা তো ওই গভর্নেন্স চাই যে গভর্নেন্স মাফিয়াতন্ত্র আনে না, যে চাঁদাতন্ত্র আনে না, যেটা মানে একদম যেটা বলেন যে একটু গুমতন্ত্র আনবে না। আমরা তো সেই গভর্নেন্স চাই, আমরা তো কোনো পরিবারতন্ত্রের গভর্নেন্স চাই না, আমরা কোনো একক ফেসিজম স্টাইলে চাই না, যে দলের হোক, ইসলামিক নাম দিয়ে আসুক, নন ইসলামিক নাম দিয়ে, জাতীয়বাদের নাম দিয়ে আসুক, ফেসিজ স্টাইলে গভর্নেন্স থাকবে না, আমরা এটা চাই। সুতরাং আমাদের কাছে কোনো সমস্যা না, আমাদের কাছে আমাদের পাওয়ার ব্যালেন্স করার নো প্রবলেম, কারণ আমরা স্বচ্ছতা রাজনীতি পছন্দ করি, এবং অভ্যুত্থানের পরবর্তী মানুষ অ্যাকাউন্টেবল রাজনীতি দেখতে, স্বচ্ছতা রাজনীতি চায়, মধ্যমধারা রাজনীতি, অন্তর্ভুক্তি রাজনীতি চায়, কোনটা চায় আসলে? মানুষ আর কাটাকাটি এরকম চাঁদাবাজি রাজনীতি চায় না। কারণ আপনার যেটা করলে চাঁদাবাজির সুবিধা আপনি সেটা রাখবেন। মানে মানুষ যদি এই চাঁদাবাজি না চায়, এই ফ্যাসিজম না চায়, তাহলে ভোটে তো মানুষ নিশ্চয়ই সেই লোকটা কি ভোট দেবে যে এই কাজগুলো করবে না। আপনাকে এখন আমি একটু ক্লিয়ারলি বোঝাই, আপনাকে তো আপনি সাধারণ মানুষ ধরলাম, আপনার যে তত্ত্বাবধায়ক সরকার বানাবেন, এটা যে আপনার হেড বানাবেন, কিভাবে বানাবেন এখনকার সিস্টেমে? আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার আমি বললাম আপনি মেজর, আপনি কোথা দিয়ে খেলবেন, আমি বলি গেমটা হয় কোথা থেকে। এখন একটা গভর্নমেন্ট তো আপনি মেকানিজম করে, ডিসি গুলা নিয়োগ দিবে, মেকানিজম তো এইভাবেই হয়। সাধারণ মানুষ আমি তো ভোট দিয়ে আসছি, ভোট কাউন্ট হবে কিন্তু ভোট পাবলিশ হবে না। মেকানিজমগুলো এইভাবে নানা রকম মেকানিজম তো আছে। তো সেই জায়গাগুলোতে আপনি যে স্টপ করতে চান, তাহলে আপনি মেজর হাত দিতে হবে। আপনার ভোটটাও ইভেন গণতান্ত্রিকভাবে আসতেছে না। জনগণের ভোটে যে এই লোকগুলো আসছে কীভাবে বুঝলেন? তো রাজনৈতিক দলগুলো একমত না হলে সেইটা কি সম্ভব? আপনি যেটা বলছেন সংসদের বাইরে মৌলিক সংস্কার সংবিধানের কিংবা সংসদের বাড়িতে মৌলিক সংস্কারের কথা বলা হয়নি, বলা হয়েছে আমরা এগ্রিমেন্ট করতেছি। এগুলো লেখা আছে স্পষ্ট, যদি কেউ পড়ে থাকে, যে আমরা এগ্রিমেন্ট করলাম, এটা গণভোটে গেল, গণভোটের পর বাস্তবায়নের পদ্ধতি বলা আছে। প্রথম কতদিন থাকবে, 1 বছর বা আমাদের যে সময়টা 200 কতদিন, এটার মধ্যে এটাকে ডিবেট করবে। এটা তো আরও স্টিল ওটাকে ম্যাচিউর করার সময় আছে। সংসদ 270 ডেজ, এক্স্যাক্টলি 270 ডেজের মধ্যে এটাকে আরও ম্যাচিউর, আরও ডিবেট করে যে প্রপার জায়গায় নিয়ে তারপরে এটাকে আপনার ফাইনালাইজ হয়, এটাকে শপথ নিয়ে আপনি মুভ করতেছেন। এর মানে আপনি এটা প্লেনলি আপনি করতেছেন না, তো স্টিল ইউ হ্যাভ দ্য টাইম, এটা ডিবেট করার সময় আছে। কিন্তু ধরেন আপনারা তো বলছেন নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আসলে ওটার পিছনে থাকা কি উচিত? মানে একটা জিনিস না, উচিত অনুচিত আমার মন্তব্য করার বিষয় না, বাট আমার প্রশ্ন হচ্ছে একটা রাজনৈতিক দল যদি বলে যে আমি এটা নোট অফ ডিসেন্ট দিলাম, নোট অফ ডিসেন্ট মানে তো শুধু তার আপত্তিটা জানিয়ে রাখলো, সেইটা থাকলে ক্ষতি কি? কোথায়? মানে সনদে যদি থাকে, আপনি দেখেন, মানে একজন মানুষও যদি একটা আপত্তি জানায়, সেটা যদি ওই নথিতে থাকে, সে যদি ক্ষমতা না পায় তাহলে তো সে কিছু করতে পারবে না ওটা নিয়ে। শুনুন, নথি এক জিনিস থাকলো, নথিতে আছে একটা, প্রথম যেটা নোট অফ ডিসেন্ট থাকলো, কিন্তু আপনি ভোটে পাঠাচ্ছেন, তখন কি আপনি নোট অফ ডিসেন্ট সহ, তাহলে আপনি নেগেটিভ ক্যাম্পেইন করেন। আপনি চাচ্ছেন না মানে কি? আপনি এটা চাচ্ছেন না। আমরা এখানে 4 জন আছি, ভেরি কি সিম্পল এইসব। 4 জনের মধ্যে 3 জন যদি আপনি মেজরিটির বিশ্বাস করেন, তো মেজরিটি সব জায়গাতে এখন, হ্যাঁ আমরা যেটা বলি, তো সেখানে আমরা 3 জন একমত হয়েছি। আপনি একমত, আপনি বলছেন এটা আমি বিপরীত মত, এটা আমরা লিখে রাখবেন, কিন্তু আমরা একমত হয়েছি, কিন্তু আপনি লিখে রাখছি, কিন্তু জিনিসটা তো পার হয়ে যাবে কিনা, আমার কথা বোঝে। যখন একটা জিনিস পার হয়ে আসছে হাউস থেকে, তাহলে তো আপনার তো অলরেডি হেরে গেছেন অলরেডি আপনি, বাট আপনারা সবাই জানে যে এটা বিএনপি দ্বিমত করেছে, কিন্তু পার হয়ে গেছে। তাহলে সেম জিনিস গেলে সমস্যাটা কি ভোটের কাছে? যে ভোট এখন তো আমরা মানে পার্টিগুলোর মধ্যে হেরে গেছি, এখন জনগণের মধ্যে যাক, জনগণ হয়তো ফেল করুক, তাহলে ওই জায়গাটাতে আপনি নেগেটিভ ক্যাম্পেইন করেন পারলে। এখন তো নেগেটিভ ক্যাম্পেইন অলরেডি শুরু করছে, তার মানে তারা নেগেটিভ ক্যাম্পেইন করতেছে। তারা 48টার কথা বলে না, আমি বলি তারা অনেস্ট যদি হতো, তারা বলতেছে আমরা 60টার ব্যাপারে নেগেটিভ ক্যাম্পেইন করতেছে, বলে নাই। তারা ডিরেক্টলি বলতেছে নেগেটিভ ক্যাম্পেইন। তো তারা যদি নেগেটিভ ক্যাম্পেইন করে, তাহলে তো আপনি ওকে গো ফর ইট। পজিটিভ ক্যাম্পেইন যারা পজিটিভ ক্যাম্পেইন করে, তাহলে আপনি এটা ভয় পাচ্ছেন কেন? আপনি নির্বাচন যদি স্বচ্ছতা চান, আবার আপনি তাহলে গণভোটের সমস্যা কি আপনার? আপনার জনগণ যদি বৈধতা হয়, তো জনগণের পক্ষে আসেন, জনগণকে গণভোট সুযোগ দেন। কিন্তু গণভোট কবে হবে সেটা নিয়েও তো এক ধরনের অনিশ্চয়তা। এটা অনিশ্চয়তা, মানে সেটা ভোটের দিন নাকি? জামাতে ইসলামী আজকে 8 দল সহ তারা কর্মসূচি ঘোষণা করেছে, 16 নভেম্বরের মধ্যে যদি দাবি মানা না হয় তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট সব মিলিয়ে আপনাদের চাওয়া কি গণভোট কবে? নির্বাচনের দিন না আগে? আমরা এটা বলেছি ফ্লেক্সিবল। আমরা এই জায়গাটাতে আমরা রিজিড থাকিনি। রাষ্ট্র স্বার্থে যদি মাঝামাঝি হয়, যদি প্রয়োজন ওই জায়গায় ওই সময় করতে হয়, সেটা সবাই মিলে আলোচনা করে যেটা হবে সেটা। আমরা এরকম কোনো রিজিড বলি নাই যে করতেই হবে, বাট লজিক্যালি আগে করাটা বেটার।
আমার যদি পার্সোনাল ওপিনিয়ন লজিক্যাল আগে করাটা বেটার। কারণটা হচ্ছে আপনি এখনই মানুষ নির্বাচনী ক্যাম্পেইন ঢুকে গেছে, মার্কা নিয়ে মানুষের বিপরীত যাচ্ছে না, কিন্তু রাষ্ট্রের যে মেজর চেঞ্জ যেটা নিয়েই মূলত আগামীর বাংলাদেশের সনদ মানে আমরা বলতেছি ন্যাশনাল চার্টার, সেটাকে যদি আপনি বাইপাস করেন তাহলে একই তো হলো জিনিসটা। এবং নির্বাচনের দিন যেটা রিস্কি হতে পারে, একই বুথে দুইটা জিনিস থাকতে পারে, একটা বুথ দখল করে ফেললো আপনার কি একটা ভোট স্টপ করে দিলেন, কিন্তু জুলাই সনদের একটা ভোটটা কী হবে, তাহলে মানুষ কোনটা খুবই রিস্কির মধ্যে থাকবে আর কি। সো এটা ভোটের মধ্যে কোনো সহিংসতা কিন্তু দখল করতে পারবে কেন? এই অন্তর্বর্তীকালীন সরকারের কি সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই? আমরা তো কোনো টেস্ট কেস দেখি নাই, আমরা তো ইভেন একটা ইউনিয়ন ইলেকশনও দেখি নাই। ঠিক আছে, আপনার নিজে একটুকে বলেন যে আইন শৃঙ্খলা কোনো ভয়ঙ্কর অবস্থা, সামনে গুলি করে মেরে দিয়ে চলে যাচ্ছে, আপনার রাস্তায় গাড়িতে আগুন ফুটাচ্ছে, তো এইরকম অসংখ্য জিনিস আগুন ধরাই দিচ্ছে আমাদের কি মানে এয়ারপোর্টের মতো জায়গায়। তাহলে আপনি বলতেছেন যে এখানে তো ম্যাক্সিমাম জিনিসগুলো সেম। আর কেন হয়েছে, আপনার এখনও বাংলাদেশে কতগুলো পুলিশ পালিয়ে আছে আপনাকে হিসাব পান নাই। বাংলাদেশের রিস্ট্রাকচার করেছেন আপনি। আপনি যদি বলেন যে 3 লক্ষ পুলিশ ধরেন, এর মধ্যে 2 লক্ষ পুলিশও অনেকে ছিল তারা বাধ্য হয়ে ক্রাইম অথবা ক্রাইমের সাথে জড়িত ছিল, তাদের মানসিকতা কি চেঞ্জ হয়েছে, তাহলে 50,000 পালিয়ে গেছে। তারপরে তো 1.5 লক্ষ লোক পুলিশ আছে, এই পুলিশেই তো মূলত আপনার সব জায়গায় এগুলো করেছিল ক্রাইমগুলো। তাহলে আপনি জাস্ট রিসাবল করলে কি ক্রাইম চেঞ্জ হয়ে গেল? রিসাবল চেঞ্জ করলে কি মানসিকতা চেঞ্জ? আজকে আমি একজনের সাথে কথা বলছিলাম, বলছে ভাই এমপি ইলেকশন করতে গেলে কী করতে হবে জানো, তোমরা তো ভেরি ইয়াং, এখানে কিন্তু পুলিশে তোমার কাছে টাকা নিয়ে যাবে, এমপি সাহেব আপনার নাস্তা খাওয়ার টাকা দেন নাই। তার মানে মানসিকতা তাদের সেম স্টাইলই রয়েছে। আপনি তাহলে নতুন কোনো রিফর্ম করেন নাই, কোনো লোকজন রিক্রুট করেন নাই, কার উপর ডিপেন্ড করে আপনি কী করতেছেন? ইভেন পুলিশ কোনো জায়গায় দায়ভার নিতেছে না, দায়িত্ব নিতেছে না, তো সে জায়গায় আপনাকে সেভ করবে, সেফটি দেবে কি? পুলিশ, আর্মি কয়টা পেট্রোলিং দিতে পারবেন আপনি? আর্মি কয় লক্ষ আর্মি নামাবেন আপনি? তো ইট ইজ ইম্পসিবল। সো সে জায়গা থেকে গণভোটটা তো কোনো দলীয় কেস না, রাষ্ট্রীয় কেস, সুতরাং কেউ মারামারি করবে না। আপনি ক্যাম্পেইন না ক্যাম্পেইন করবে, একদিন ভোট হয়ে গেল, শেষ। কিন্তু এই রাজনৈতিক বাস্তবতায় এবং এই আইন শৃঙ্খলার বাস্তবতায় সেই গণভোটটাই বা কতটা সুষ্ঠু হবে, কিংবা সেইখানে যে কোনো মেকানিজম হবে না, সেটা নিশ্চিত হচ্ছেন কিভাবে? মেকানিজম এই জন্য হবে না, কারণ এটা রাষ্ট্রের মোটামুটি ইভেন বিএনপি যে বলেন, বিএনপি নেতারা ভেটো দিতে পারে, কিন্তু বিএনপি সাধারণ কর্মীরা ভেটো দিবে না। বিএনপি সাধারণ কর্মীরাও চায় যে দেশে একটা ব্যালেন্সের মধ্যে থাক। বোঝা গেল? আমরা যেটা হয়েছি যে আমরা কিছু লোকের কাছে জিম নিতে পারেন, কিছু লোকের কাছে আমাদের তাদের ইনভেস্টের কারণে আপনি দেখেন অনেক সময় নেতারা যেটা করে পাওয়ার পলিটিক্সে তার ইন্টারেস্ট সার্ভ করার জন্য তার গ্রুপ পুষতে হয়তো সেই লোকগুলোকে বাই ফোর্স, তারা কিছু বোঝেও না, জানেও না, নেতা বলছে তাই করে ফেলে। তো এই বিষয়টা হচ্ছে এরকম দাঁড়িয়ে যায়, যারা কমন পিপল তারাও চায় কি এটা ব্যালেন্স হোক, পাওয়ারের মধ্যে এক কুক্ষিগত না হোক, রাষ্ট্রটা সুন্দর মতো চলুক। বিএনপি বলেন, জামাত বলেন, সব দল, এনসিপি বলেন, সবাই চায় রাষ্ট্রটা সুন্দর মতো চলুক। আমি গ্রামে সাধারণ মানুষের কেমন জীবন চাই, আমরা সুন্দর জীবন চাই, সুন্দর জীবনের সংজ্ঞা সে তো বোঝে না। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি একমত না হয়, সেই সুন্দর জীবন কিভাবে আসবে? রাজনৈতিক দল একমত হতে বাধ্য এবং হবেই তারা, কারণ তারা একটু দেখাচ্ছে কে কত বড় হ্যাডাম। কারণ সে বিএনপির ইগোতে লাগছে, জামাতের ইগোতে লাগছে, কিরা আমরা দেখলাম হলো না, এনসিপির ইগোতে লাগে না কোনো কিছু। এনসিপি তো আমরা মেচুর আচরণ করতেছে, আমরা তো বলছি রাষ্ট্র, আমরা তো রাষ্ট্র নিয়ে চিন্তা করি, ওনাদের মতো তো আমরা গো ধরে আসি না। ওনার মধ্যে আমরা পাওয়ারে গেছি, আজকে একজনের সাথে কথা বললাম, মনে করছে তারা জামাত পাওয়ারে গেছে, আরেকজন বিএনপি বলছে আরে আমরা 250টা পেয়ে যাচ্ছি, তাহলে একজন 250টা, আর আপনাদের একজন নেতা তো বলেছেন আমরা 300 আসন পেয়ে এখন 300 আসন তো পলিটিক্যালি বলতেই পারে, একটা জিনিস পলিটিক্যাল বলার কথা, একটা হচ্ছে পিওরলি একটা আপনার একদম কনফিডেন্সলি বলার কথা। এটা পলিটিক্যাল অনেক স্টেটমেন্ট অনেকে দিতে পারে, এটার সাথে সিদ্ধ আমরা কালেকটিভলি কি প্রেস ব্রিজ দিয়ে বলা হয়েছে না আমরা 300 আসনে প্রার্থী দিছি, আমরা প্রার্থী ঘোষণাই করে নিই, মানে কিন্তু সেই পলিটিক্যাল রেটরিক তো তাহলে সবাই বলে। রেটরিক একজন যারা হচ্ছে, যারা আপনি টুইনিংগুলো কথা বলে বোঝেন, একটা অ্যাপ্রোচ বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবেন, যেমন উই আর ইন পাওয়ার, আমরা পাওয়ার হোল্ড করতেছি, তুমি সামনে, আমরা এতগুলো আসবো, তোমাকে ভয় থাকে, এবং ভয় থাকে এই তোমাকে কয়দিন পর এনসিপি থাকবা না, ডিসেম্বরের পরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরের দিকে আমরা তো এনসিপির যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকেই উল্টা মনে করা হতো যে তারাই সরকারে আছে, তাদেরই হাতে ক্ষমতা, তাদেরকে কিংস মানে এনসিপিকে কিংস পার্টি বলা হতো। কত কিছু তো বলা হতো। আপনি তো এখন শুনতেছি যে আমাদের উপদেষ্টারা নাকি সব বিএনপির দিকে চলে যাচ্ছে, এখন আপনি কিংস পার্টি কেন? আপনি ইলেকশন অলরেডি, আপনি যে আসিফের কথা বলেন, আসিফ তো বলছে স্বতন্ত্র ইলেকশন করবে, তাহলে আপনি এনসিপির লোক হতো না আপনি। আর এনসিপি তো গঠন হচ্ছে ফেব্রুয়ারি মাসে, গঠন হচ্ছে গত বছর আগস্টে হচ্ছে। আপনার বৈষম্য ছিল নাগরিক কমিটি, আমরা নাগরিক কমিটিতে কাজ করতাম। নাগরিক কমিটি কী করছে, একটা ফ্যাকচুয়াল ডাটা দেন যে নাগরিক কমিটি এনসিপি বা বৈষম্য বিরোধীর একজন ভিসি আছে, একটা দেখাতে পারবেন? মানে একটা রাজনৈতিক দল কেন ভিসি থাকে? আমি আপনি বলছি আপনার বাংলাদেশের কালচারটা কি, আপনি মানুষকে ট্যাগ করেন, আচ্ছা এই লোকটা কি বিএনপি সমর্থিত না জামাত সমর্থিত না এনসিপি, এটা তো মানুষের কালচার। উই ডু নট সি পিপল অ্যাজ এ পিপল, উই সি অ্যাজ এ পলিটিক্যাল পিপল। এটা বাংলাদেশের মানুষের কালচার তো, কারণ মানুষ ও জামাত মানে ভালো, বিএনপি মানে অমুক খারাপ, অমুক মানে এই যে মানুষকে অ্যানালাইসিস করার মানসিকতা তো আগে থেকেই প্রি অ্যাজাম্পশন করে রাখা আছে। ও দাঁড়িয়ে রাখছে মানে নামাজ পড়ে, সেটা এরকম লোক হতে পারে। একটা আমাদের কালচারালি এটা একটা ন্যারেটিভ উৎপাদন করে এরকম জায়গা নিয়ে যাওয়া হয়েছে, এটা তো আমরা চেঞ্জ করতে পারতেছি না। তো সেই জায়গা থেকে যদি বলি যে আসলে আইডিওলজিক্যালি মানে সাবস্ক্রাইব করে বৈষম্য বিরোধী ধরেন এই কয়জন আছে ভাই? ফ্যাকচুয়াল কথা বলেন। আচ্ছা চাঁদাবাজি করছে, দেখান তো ভাই কয়টা করছে, আমার দেখান যে ভাই আমি 10টা আপনার কাছে ডকুমেন্ট দিতেছি। তাহলে মানে একটা নেগেটিভ তৈরি করা হচ্ছে যে কিন্তু কিছু ঘটনা তো ঘটেছে, মানে কিছু ঘটনা তো একদম মানে প্রমাণিত, কিছু ঘটনা তো ঘটেছে এনসিপির সাথে জড়িত নেতা।
এখন হচ্ছে জড়িত তো অনেক হাজার হাজার মানুষ। বিষয়টা হচ্ছে যে আপনি যেভাবে বলছেন যে পার্সেন্টেজও যদি ধরেন বা এটা 0.001 হবে না, কারণ আমরা ওই পরিমাণ দলও না, বাট আমরা ওই রাজনীতি বিশ্বাসই করি না। যে রাজনীতি আপনি বলছেন যেরকম এরকম কেউ আসে আমাদের ঘাড়ে চড়ে যে করতে চায় সে ধরা খায় যাবে ভাই। দুইটা তারিখের কথা বলি আপনাকে, একটা 13ই নভেম্বর আর একটা 20 নভেম্বর। 13ই নভেম্বর নিয়ে এই শঙ্কাটা কেন তৈরি হলো? মানে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি যার কার্যক্রম স্থগিত এবং কার্যত তো গত এই যে 1 বছরের বেশি সময় আওয়ামী লীগের তেমন কোনো ভিজিবল কোনো কার্যক্রম চোখেই পড়েনি, তারা তো নাই, পালিয়ে গেছে। এবং 13ই নভেম্বর শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার একটি রায়ের তারিখ মানে রায়টা কবে হবে সেটা জানা যাবে। তার 2-3 দিন আগে থেকেই ঢাকা শহরের এত জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন দেওয়া, মানে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো কি কাজ করতে পারছে না, নাকি রাজনৈতিক বাহাসটা সহিংসতায় রূপ নিচ্ছে? মানে আমরা কি আবার সেই 13-14 সালের মতো সহিংসতার দিকে যাচ্ছি? না, সহিংসতা হবে না। এটা বিষয়টা হচ্ছে এটা চোরাগুপ্ত হামলা বলে অনেকে আর কি। আওয়ামী লীগকে রিলেভেন্ট করার ইস্যু আসলে নাই বাংলাদেশে, এমন কোনো সুযোগ নেই। ওদেরকে যদি আপনি নিয়ে এসে দেন তাও মানুষ কিন্তু ঘৃণা করবে, কারণ এতগুলো লোক মেরে ফেলছে, রক্ত হাতে সবার ম্যাক্সিমাম সবাই জানে, এবং উইদিন আওয়ামী লীগের ভালো মানুষ যারা আছে তারাও আওয়ামী লীগকে ঘৃণা করে, আমরা তো জানি। বেসিক্যালি এটা আওয়ামী লীগের যেভাবে হাইপ দেখা হচ্ছে না, ওটা একটা গ্রুপ আছে যাদেরকে, বাংলাদেশে তো অনেক ধরনের গ্রুপ আছে যারা টাকা দিলে কাজ করে। তো এরকম কিছু গ্রুপ আছে যারাকে এরা যে ছেলেটাকে ধরছে ককটেল দেখা গেছে, নানা রকম গ্রুপ, এরা কিন্তু ওই কোথায় কোথায় থাকে আমরা জানি, আমি বলতে চাচ্ছি না, যে সার্টেন গ্রুপে তারা থাকে, তাদেরকে তারা এটা টাকা দিয়ে তাদের এই কাজগুলো করানো হচ্ছে। যা ককটেল মেরে আয়, আজকে দেখলাম যে ব্যানার ধরলে 8,000 আর মিছিলে আসলে 5,000, তাহলে এরা আসলে কি আওয়ামী লীগের কর্মী কিনা আপনি তো জানেন না। এবং সন্ধ্যার সময় মিছিল করতেছে, চোখ বাঁধিয়ে মিছিল করতেছে, মানে কে করতেছে কী করছে আপনি উড নট নো। তো যেভাবে এটাকে আপনার রিলেভেন্ট করার জন্য দেখানো হচ্ছে, এটার কারণ দুইটা হতে পারে, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। ইন্টারন্যাশনালি দেখাতে চায় যে আমি স্টিল উই হ্যাভ মেনি পিপল সাপোর্টার, আমাদেরকে আউটডেটেড করে লাভ হবে না, এই যে একটা ন্যারেটিভ বর্ণন করার চেষ্টা করার জন্য তাদের একটা ইন্টারন্যাশনালি একটা ইন্ডিয়াতে বসে বসে তারা প্ল্যানটা করতেছে আর কি। এবং আমাদের একটা জিনিস আমরা সবাই উল্লেখ করে না আলোচনায়, যে বাংলাদেশের কিন্তু যদি আপনার আইজিবি থাকে, সে কিন্তু বাংলাদেশের পুলিশের সব কিছু জানে না, ইন্টেলিজেন্ট হেড থাকলে। তাহলে আমাদের দুইজন জেনারেল, আমি বলবো না যে এটা সব আর্মির, দুইজন জেনারেল যারা পালিয়ে একটা শত্রু দেশ বলবো আমরা, যারা আমাদের কখনোই ভালো চায় না, সে দেশে আছে, তারা কি আমাদের সিকিউরিটি জানে না? সিকিউরিটি ফ্রেজেল জানে কি না? সেই লোকগুলো কি খেলবে না আপনাকে নিয়ে ভাই? ডেফিনেটলি এটার ইনকাউন্টারে পজিটিভ কোনো সিকিউরিটি কনসার্নের মতো ভালো কোনো ন্যাশনাল ডায়ালগ আলোচনা নাই। আমি কোনো দিনও শুনি নাই যে দুইজন জেনারেল পালিয়ে গেছে ইন্ডিয়াতে, এদের ব্যাপারে কেউ কিছু বলেছে, এরা কি ক্ষতিগ্রস্ত করতে পারে। আমার মনে আছে একবার যে আমাদের এখানে একজন মানে ট্রেইনি অনেক আগে, সে হলো পালিয়ে গেছে ইন্ডিয়াতে, আমাদের সব এটা নিয়ে গেছিলো, আমাদের যে আর্মি যে ট্রেনিং বুকটা সেটাকে সে পাচার করে দিয়েছিল, পরে আপনার রিসাবল করা হয়েছিল। আর আপনি দুইজন জেনারেল গেল সার্ভিং ছিল দীর্ঘদিন, তারা ওখানে গিয়ে কী করতে পারে আপনাকে জানেন না? এই রাষ্ট্র অস্থিতিশীল করতে পারবে? অবশ্যই তাদের এরকম কিছু লোক আছে, তাদের কমিউনিকেশন আছে, স্টিল তারা বিভিন্ন গ্রুপে করতেছে, যে সেটা এই জন্য এটাকে ডেঞ্জারাস, আমাদের আরও ভালোভাবে নেওয়া উচিত। সেকেন্ড হলো, আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তখন ছাত্রলীগের প্যাডে করে এনএসআই যাদেরকে ভর্তি করা হয়েছে বা এনএসআই, একটা এনএসআইকে বলতে পারবেন যে ডাইরেক্টরকে বাদ দেওয়া হয়েছে? আমার নাম বলতে পারবেন 5ই আগস্টের পর থেকে যেগুলো পালিয়ে গেছে সেটা বাদ, মানে যারা মিড লেভেলের ছিল, একজনের নাম বলেন যারা ছাত্র, মানে মানে সরকার তো আপনাদের সমর্থন নিয়ে বসেছে, তাহলে এই কাজগুলো করলো না কেন? আপনাকে যে ইনফরমেশন দিবে, না, মানে আপনি যে পয়েন্টগুলো বলছেন এই কাজগুলো গত 1 বছরের বেশি সময় হলো না কেন? সরকার তো আপনাদের আপনাদের বলতে কি সবার বলতে, আমি তো কয়েকদিন আগে আমাদের মির্জা ফখরুল ইসলাম বলল যে আমি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ইউনূস সাহেবের উপরে দেখি, তার মানে তাদের সরকার না আপনাদের। না, আপনাদের মানে আমি আপনাদের বলেন যে বাংলাদেশের অভ্যুত্থানের শক্তি সবার সরকার, তো কোশ্চেনটা হচ্ছে আপনি আমার ঘরে খেলবেন তখন অন্য। না, আমি আপনাদের মানে আমি এনসিপির কথা বলিনি, আমি সকল রাজনৈতিক দলের কথাই বলছি, সবার সমর্থনই তো সরকার বসে। রাজনৈতিক কথা বলেন তাহলে সবাই ফেল করছে, তারা বুঝতে পারে না যে প্রকৃত শত্রুটা চিহ্নিত হয়। এখন আপনারা নিজেরা মারামারি করতেছেন কেন? আপনারা তো বাংলাদেশেই আছেন, আপনারাই তো এখানে পাওয়ার আসবেন, কেউ তো আসবে না, তাহলে আপনার তো মারামারি করার দরকার হয় না। এই আকলটা যদি আমাদের পলিটিশিয়ানরা একটু খাটাইতো, যে আমাদের প্রিয় শত্রু তো এখানে নাই, ফেসিস্ট নাই এখানে, আপনাদের প্রিয় শত্রু যে দল, মানে যে দেশটার ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আমাদের আজাদি পাইছি কার কাছ থেকে পাইছি? আমাদেরকে কথা বলার, এই যেখানে স্টুডিওতে কথা বলে নিচে গেলে হারাই যেত মানুষ, কে নিয়ে যেত? ইন্ডিয়াতে চলে যেত লোকগুলোতে। সে প্রিয় আপনার যে শত্রু চিনতে পারেন তাহলে তো আপনি তো কাজ করতে পারেন, তাহলে আপনারা নিজেরা শত্রু হচ্ছেন কেন? এখানে যে বললাম না কেন আপনার, আমি এর আগে অনেকবার টকশোতে বলেছি যে আজকে চাইলে একদিনের মধ্যেই এই জুলাই সনদ করা সম্ভব, কারণ আপনার সদিচ্ছা লাগে পলিটিক্যাল, যে ভাই আমরা রাষ্ট্রটা চাচ্ছি, এই রাষ্ট্রটা আমরাই থাকবো, আমরাই তো ক্ষমতা ঘুরে ফিরে আসবো কয়েকজনে। এতে সমস্যাটা কী রে ভাই? আমরা তো ছিলাম সবাই জেলে এবং আমরা গুম ঘরে, আয়না ঘরে, আমরা তো সবাই বেঁচে আসছি, ফিরে আসছি এই রাষ্ট্রের জন্য, তাহলে আমরা কিছু এখন কাজ করবো না? রাষ্ট্রটা পুনর্গঠন করবো না? আপনি 31 দফা দিতেছেন রাষ্ট্র পুনর্গঠনের জন্য, তাহলে আপনি এখানে জুলাই সনদের আপনি 7 দফা সাইন করতে পারেন না কেন? ওই একই জিনিস তো আছে এখানে, তাহলে আপনারটাই হইতে হবে কেন, সবারটা হতে হবে না? এখন আমি হাইপোথেটিক্যালি যদি ধরে নেই এই ঐক্যটা হলো না, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? ডেফিনেটলি এটা খারাপের দিকে যাবে, এবং এটা তো অনেক গ্রুপ সুযোগ নেবে এটাতে,
অনেক গ্রুপ সুযোগ নেবে। দেখেন আপনারা যখন ফ্যামিলিগত ইস্যুতে আপনারা নিজেরা সলভ করতে পারেন, থার্ড পার্টিতে গেলে জিনিসটা কত বড় হয়ে যায়। তারা সুবিধা নেবে, দুই গ্রুপের কাছে সুবিধা নেবে। আপনি দেখবেন যখন কোনো জায়গায় মামলা লাগছে, গ্রামের যখন মাতব্বরের কাছে যান, মাতব্বর দুই গ্রুপের কাছে টাকা খায় এবং দুই গ্রুপকে তার আন্ডারে নিয়ে যায়। সেম এই জিনিসটাকে যদি এই সংখ্যাটা করছেন, ডেফিনেটলি আমি মনে করি যখন আমরা এখন ইউনাইটেড ফোর্স ছিলাম, আমাদের কিন্তু স্টিল একটা অ্যান্টি ফেসিজমের একটা গ্রুপ আমরা এখন আছি, সব দলের ভিতরে একটা কাইন্ড অফ কন্ডিশন আছে, কিন্তু সম্মানবোধ আছে। এইটাকে যখন আপনি ব্রেকডাউন করে ফেলবেন, তখন আবার বাইরে যে ক্রিয়ানক তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, যেটা ফেল করছে গত এক বছর ধরে, তারা চেষ্টা করে পারেনি। কিন্তু আমরা যদি তাদের কাছে ধরা দিয়ে যাই, তাহলে বাংলাদেশটাকে আবার সেম জায়গাতে নিয়ে যেতে চাই। তো আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের পলিটিক্যাল ডিবেট থাকবে, বিরোধী মত থাকবে, আমার নানা রকম আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আমাদের নিজস্ব এজেন্ডা থাকবে, ইটস ওকে, বাট স্টিল ন্যাশন ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটি, এইগুলোতে কখনো ধরনের সাথ দেওয়া যাবে না। এই যে প্যাট্রিয়টিজমের যে সংকট যেটা বলা হয়, এই ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটা দেখতে না পারার কারণে সংকট হয়ে যায়। ব্যক্তি ইন্টারেস্ট, ম্যাক্সিমাম পার্টি ইন্টারেস্ট পর্যন্ত চাইতে পারে আমাদের লোকজন। এটাকে একটু বিয়ন্ড করে দেশি ইন্টারেস্টে নিতে হবে, তাহলে কোনো সমস্যা না। আমার দল ক্ষমতা যাবে না, কিন্তু পার্টি ঠিক আছে, রাষ্ট্র ঠিক আছে, আমার সিকিউরিটি ঠিক আছে, আমি কথা বলার পর দেশে থাকতে পারতেছি, আমার জেলখানা যাইতে হইতেছে না অন্যায়ভাবে, জাস্টিস সিস্টেম ঠিক হয়ে গেছে। এটা চাওয়া দরকার তো ভাই। এটা বিএনপিরও লাগবে, এটা জামাতেরও লাগবে, এটা এনসিপিও লাগবে। আপনি মনে করেন আপনি ইলেকশন করলাম দুইজন, ইলেকশনের পরের দিন আমি নাই জেলখানায়, কেন? কারণ আমি হারছি। এটা তো রাষ্ট্র হতে পারে না। 20 নভেম্বর আরেকটা তারিখ, যেদিন আপিল বিভাগ সিদ্ধান্ত জানাবে যে তত্ত্বাবধায়ক সরকার কোন প্রক্রিয়ায় ফিরবে। যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে যায়, সেই ক্ষেত্রে তো অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে, অথবা নতুন সেট অফ পিপল শপথ নিয়ে আবার তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে, এবং তখন তো তাদের কোনো সংস্কার কিংবা কোনো কাজই নাই এক্সেপ্ট দি নির্বাচন এবং 90 দিনের ব্যারিয়ার। আপনাদের শঙ্কা আছে এই বিষয়টি নিয়ে, কিংবা কোনো রকম আতঙ্ক আছে? কেন আমি বুঝতেছি না। এটা সরকার ইন্টারিম সরকার, এটা কোনো ধরনের আপনার তত্ত্বাবধায়ক সরকার না। আপনি এখন যদি গণনা শুরু করেন আজকে থেকে 3 মাস পরে, কিন্তু যদি আপনি মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন, তাহলে 80-90 দিন আছে। তাহলে আপনি আবার ওখানে 20 নভেম্বর হলে তো আপনার থাকে হলে 70-75 দিন। আপনি আবার ওটাকে তত্ত্বাবধায়ক সরকার বানাইতে গেলে তো আপনি আরও 1 মাস লেট হয়ে যাবে। কারণ কাকে নিবেন, কাকে সিলেকশন করবেন, সেটা কাঁচার লাগে যাবে। তাহলে লাস্ট তত্ত্বাবধায়ক সরকার প্রধান কাকে বানাবো? আচ্ছা, কিছু লোকে রিফর্ম করতে হবে না, ওকে দেওয়া যাবে না, ও আমার পক্ষে না, কাজে লেগে যাবে। এটা আসলে ওটা ভুল ধারণা। এই অভ্যুত্থানের সরকারটাকে কখনো তত্ত্বাবধায়ক সরকার কম্পিট করা যাবে না। এটা নির্ভর করছে তো since beginning there are 3 commitments for this government. You might understand that. First of সংস্কার, বিচার এবং হচ্ছে আমাদের নির্বাচন। এই 3টা ম্যান্ডেট ইউনূস সাহেবকে দেওয়া হয়েছে, একটা না। সো আমরা বলেছিলাম এই সবার ছাত্র অভ্যুত্থানের দাবির পরে, ভিজিবল লেভেলের আপনি বিচার করেন, ভিজিবল লেভেলের একটা সংস্কার করেন, দেন আপনি ইলেকশনে যান। দ্যাটস দ্য ম্যান্ডেট ইউ হ্যাভ টু। সুতরাং এটা কোনো তথাকথিত একটা তত্ত্বাবধায়ক সরকার না। এখন আসেন তত্ত্বাবধায়ক যদি রিস্টোর করা হয়, রেজিস্টার করা নিয়েই তো আমার জুলাই সনদ একটা ইস্যু, যেটা আপনাকে বলতে চাইছিলাম, যে আপনাকে এটার প্রধান কাকে বানাবেন, এটা তো একটা মেন ইস্যু। প্রধান বানাবেন, এখনকার যে এক্সিস্টিং পদ্ধতি রয়েছে, লাস্ট বিচারপতি এসে কী হবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। এখন লাস্ট বিচারপতিকে নিয়োগ দিবে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় কে? পার্টির প্রধানমন্ত্রী। তাহলে আমি আপনাকে রাষ্ট্রপতি বানালাম, আপনার এখানে প্রধান বিচারপতি, আমার দলীয় যে লোকটা ওখানে বিচারপতি, তাকে প্রধান বিচারপতি বানালাম, এই চিন্তা করে লাস্ট যেটা আসবে ও আমার তো হবে। 5 বছর ক্ষমতায় থাকলাম, তাহলে ওই লোকটা আবার এসে চিফ অ্যাডভাইজার হয়ে গেল, আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়ে গেল। তাহলে আপনি তো আবার সেম পার্টি স্টাইলে চলে গেলেন ভাই। এইটা ভেঙে দিয়ে বলছি যে না, একটা আলাদা কনস্টিটিউশনাল কাউন্সিল থাকবে, যে কাউন্সিলটা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আলাদা নিয়োগ দেবে। এটা কোনো পার্টি ম্যান কোনো রাষ্ট্রের সাথে থাকবে না। এইটাই তো বিএনপির ভেটোরে ভাই। আপনার মানুষজন জানে না যে কোনটাতে ভেটো দিতেছে, তার মানে আপনি সেম জিনিস। তাহলে এই পুরো ফুল মেকানিজম তত্ত্বাবধায়ক সরকার রেস্টোর করলাম। চমৎকার জিনিস তো, তত্ত্বাবধায়ক সরকার আন্ডার নিউট্রাল ইলেকশন হবে। নিউট্রালটা হবে কেমনে? না, এগুলো তো ধরেন রাজনৈতিক প্রতিশ্রুতি, কিন্তু আপিল বিভাগ কি সিদ্ধান্ত নেয় আমরা তো জানি না, সেটি 20 নভেম্বর দেখতে পাবো। কিন্তু আমি একটু শেষ করি, শেষ প্রশ্ন আপনাকে প্রথমে যে প্রশ্নটা করেছিলাম, সামগ্রিক বাস্তবতা মাথায় নিয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর অনৈক্য, সব মিলে আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? ডেফিনেটলি এটা একটা, আপনি যদি খুব আমি ইয়েস নার কথা বলেন, সেটা তাহলে উত্তর করা কঠিন। রাজনীতিবিদের ইয়েস না বলতে পারেন, আমি তো অথরিটি না যে বলতে পারেন। যে অর্গানাইজ করতে সরকার হয়তো বলতে পারবে, ইউনূস সাহেব বলতে পারবে হবে কি হবে না। ইউনূস সাহেব বারবার কমিটমেন্ট দিচ্ছে, আমরা বিশ্বাস রাখি। মানে সংখ্যার দিকটা কোন দিকে? সংখ্যার দিকটা আমি বেশি দেখতেছি, যদি অনেক হয় ইলেকশন করা কঠিন হয়ে যাবে। মানে যদি সাইন না হয়, যদি অনেক কিছু না হয়, কারণ আপনি তো কেউ তো ইলেকশনে সিরিয়াসলি ঢুকছে বলে মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে সবাই একটু ডেমো ভাব দেখাচ্ছে। আমরা ইলেকশন আসি, কিন্তু আসলে খুব ইলেকশনে যে পরিমাণ আমেজ থাকে 3 মাস আগে, এই পরিমাণ আমি আসলে মনে হয় দেখি নাই। আমার কাছে মনে হচ্ছে যে পরিমাণে ঢোকার কথা ছিল ইলেকশন, এবং আপনার তারেক রহমানের মতো লোক যিনি উনি আসার কথা, উনি আসতেছেন না, উনি ডিসেম্বর নভেম্বর পিছাচ্ছেন, উনি আসতেছেন না কেন, সেটাও আমার একটা বিগ কোয়েশ্চেন। যে উনি ওনার তো ভোটার আইডি কার্ড এখনও রিফাইন হয় না, উনি আসার পরে ভোটার আইডি কার্ড ওনার নিতে হবে। উনি যখন বাংলাদেশের সিটিজেনশিপ ওনাকে কেটে দেওয়া হয়েছে কাইন্ড অফ।
তো ওনার এটাকে রিটার্ন করতে হবে, তারপর উনি তো ইলেকশন করবে, তো সম্ভাব্য প্রধানমন্ত্রী আমাদের দল থেকে বলা হচ্ছে। তাহলে উনি কবে আসতেছে? আমার তো এটা একটা বিগ কোয়েশ্চেন, উনি কেন আসতেছে না, এটা বিগ কোয়েশ্চেন, যে উনি আসলে কি জানতেছে ইলেকশন হচ্ছে না নাকি কি। তো ওভারঅলি আমার কাছে মনে হয় যে এখনও অনেক কিছু ধোঁয়াশা রয়ে গেছে, যেটা আসলে হয়তো সময়ের ব্যবধানে ক্লিয়ার হয়ে যাবে। আমরা হয়তো এক সপ্তাহের মধ্যে বুঝতে পারবো যে ওনারা কোন দিকে যাচ্ছে। যদি মানে বাস্তবায়ন পদ্ধতি ক্লিয়ার হয়, সবাই যদি ওকে হয়, তাহলে তো আমার মনে হয় নির্বাচনে যাইতে তো কোনো সমস্যা দেখি না। আপনারা যে জিরো টলারেন্স বলছেন এবং আপনাদের এই মুহূর্তে যে অবস্থান, আপনারা কি এই অবস্থানে রিজিড থাকবেন? আবার ঝুলে সনদের ব্যাপারে অবশ্যই আমরা মানে রিজিট বলতে বাস্তবায়নের পদ্ধতিটা এবং আইনি ভিত্তি, এটার ব্যাপারে আমরা একমত ভাই। আইনি ভিত্তি না হলে আমরা কেউ থাকবো না, এবং বিএনপিও বাধায় ভাই, বিএনপিও আপনি 21 বছর পর সংসদ সদস্য হয়েছিল আপনার ডালিম টালিম যারা ফ্রিডম পার্টির ঝুলছে না ভাই, কত পরিমাণে এনডিএমটি দেওয়া হয়েছে। আপনি আইনি ভিত্তি না নিয়ে, এটা বিএনপি সাইন করছে, এটাতে এই ঐক্যমত্য কমিশনে যে দলগুলো সাইন করছে সবাই তো এটার কনস্টিটিউশন ভায়োলেন্স করছে ওনাদের আর্গুমেন্ট দিয়ে। তো ওনারা সবাই তো ফাঁসি হওয়ার যোগ্য, কারণ কনস্টিটিউশন বলছে আপনি মেজর চেঞ্জ করতেছেন, সাইন করতেছেন, সেগুলো সব মানে কনস্টিটিউশন না। তো এইভাবে কনস্টিটিউশনাল গেম না খেলে রাষ্ট্রের চিন্তা যদি সবাই একমত চিন্তা করে, তার মানে এখন স্টিল সম্ভব। আই সি দ্য পজিটিভ সাইন, যদি তারা মনে করে যে সম্ভব। বাট এখানে লাস্টলি বিএনপির যে বেরিয়ার দিছে, যে জামাত আহ্বান করলো দুইজনকে দিয়ে, যে বিএনপি ছাড়া দিল, এটা খুব ভালো হয়নি আমার কাছে মনে হয়। এখনও সুযোগ আছে, সবাই মিলে বসে শুরু করা যেতে পারে, না গভর্নমেন্ট খুব স্ট্রংলি হোল্ড করে নিয়ে নেক, দায়িত্ব নিয়ে নেক, এটা আমরা মনে হয় চাবো আর কি। ডক্টর আতিক মুসাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের নিউজ অ্যান্ড নয়েজে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো। এই রাজনৈতিক বাহাস চলতেই থাকবে, খুব শিগগিরই হয়তো এই আলোচনাও শেষ হবে না। আপনাকে আবারও আমন্ত্রণ অসংখ্য ধন্যবাদ আমাকে আলাপে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কথা বলছিলাম এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের সাথে। এই যে সামগ্রিক বাস্তবতায় আপনি কি মনে করেন যে নির্বাচন সঠিক সময় হবে? আপনার মন্তব্য জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, কারণ আমরা চাই কথা চলুক।